এই দিন চারেক হলো আমি কলকাতা ছাড়া, মানে এক বিশেষ কাজে দুর্গাপুরে এসেছি। এখানে এসে উঠেছি বাল্যকালের এক বন্ধু দিব্যেন্দু সিনহার বাড়িতে। দিব্যেন্দু পেশায় একজন ডাক্তার। সে কোন সকালে বেরিয়ে যায় হসপিটালের কাজে, ফেরে বেশ রাত করি। ওর ফেরার পর খাবার টেবিলে বসে মাঝে দুদিন কথাবার্তা হয়েছিল, এই যা। বাকিটা সময় এই লেখালেখি আর অবসরের সঙ্গী বই পড়া, এর মধ্যেই সময় কাটাতে হচ্ছে। বাড়ির সদস্য সংখ্যা বলতে তেমন নেই। ওই দিব্যেন্দু, ওর বাবা দেবাশিস আঙ্কেল আর হরি কাকা। কিন্তু এই মুহূর্তে কাজের সূত্রে আঙ্কেলও শহরের বাইরে গেছেন বলেই শুনলাম। ফলে এই 3 মহলা বাড়ি একেবারে ফাঁকা, আর মোটে 3টে দিন। এর মধ্যে প্রকাশনা সংস্থার সকল কাজ মিটিয়ে দুগ্গা দুগ্গা করে কলকাতায় ফিরতে পারলে আমি বাঁচি। আবাহন, বিট্টু, নীরা, এদের সাথে মন খুলে কথা বলতে না পেরে প্রাণ অষ্টাগত হওয়ার জোগাড় হয়ে উঠেছে একেবারে। হঠাৎ নিচে কলিং বেলের আওয়াজ কানে এলো। এই অবেলায় আবার কে এলো? অবশ্য যে কেউ আসতে পারে, নিচে ভজন তো রয়েছে, ও খুলে দেবে নিশ্চয়ই। এইসব 7-5 ভাবতে ভাবতে পুনরায় লেখাতে মনোনিবেশ করলাম। নীল, নীল, কোথায় তুই? উত্তেজিত, অতি পরিচিত কণ্ঠস্বরে চমকে পিছনে ফিরে তাকালাম। দেখলাম দিব্যেন্দু বিধ্বস্ত অবস্থায় দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে কোনো ঝড় ওর উপর দিয়ে বয়ে গেছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওকে প্রশ্ন করলাম, এ কি রে দিব্যেন্দু, তোর এমন দশা হলো কিভাবে? কি হয়েছে তোর? এক প্রকার দৌড়ে এসেই আমাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে ও। সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে। বাবা, বাবা, বাবা। কথাটা শেষ না করেই ফুঁপিয়ে কেঁদে ওঠে দিব্যেন্দু। কাকাবাবু, কাকাবাবুর কি হয়েছে? পরিষ্কার করে বল আমাকে, কাঁদছিস বা কেন এরকম করে? নিজেকে কিছুটা সামলে নিয়ে আমাকে ছেড়ে একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করে, বাবা নেই রে ভাই, বাবা, বাবা কি আঙ্কেল নেই মানেটা কি? কি সব আবল তাবল বলছিস বলতো? তুই তো বলেছিলি উনি ওনার রিসার্চের কোনো কাজে গেছেন। তাহলে? আমি কিছুই বুঝতে পারছি না রে ভাই। পরশু রাতে শেষবারের মতো কথা হয়েছিল বাবার সাথে। কাল সারাটা দিন হসপিটালের কাজে ব্যস্ত ছিলাম। রাতে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর আজকে আজ কি বল দিব্যেন্দু, বল, কথাটা পুরো কর। দিব্যেন্দু চোখের জলটা মুছে আবারও বলতে শুরু করে, নৃসিংহপুরের ইন্সপেক্টর দেবাঞ্জন মিত্র আজকে সকালে ফোন করেছিলেন। তখন কেবিনে ছিলাম আমি। কলটা রিসিভ করার পর উনি জানান যে ভোরবেলায় গ্রামবাসীরা নরসিংহদেবের মন্দিরে সংলগ্ন এলাকা থেকে বাবার মৃতদেহটা উদ্ধার করেছে। নৃশংসভাবে কেউ বাবাকে খুন করেছে রে ভাই, খুন করেছে। আমি ভীষণভাবে চমকে উঠি। আমি প্রশ্ন করি, খুন? আঙ্কেলের মতো একজন এত গুণী মানুষকে কেউ কেনই বা খুন করতে যাবে, তাও ভিন গায়ে? সেটাই তো রে নীল, সেটাই তো। আমার বাবার মতো সরল সাদাসিধে মানুষকে কে এমন ভাবে খুন করবে? তার শত্রু কে হতে পারে? তাই গ্রামবাসীরা সকলেই নাকি বলছে যে ঈশ্বরের ক্রোধের শিকার হয়েছে বাবা। কিন্তু কিন্তু তুমি বলো, এটা কি করে সম্ভব? আজকে দিনে দাঁড়িয়ে ঈশ্বরের অভিশাপে কারণ মৃত্যু ঘটেছে, এমন অবাস্তব ঘটনা কি মেনে নেওয়া যায়? পুলিশ অনুমান করেছে যে এটা কোনো পশুর হামলার কারণে ঘটেছে। বাকিটা এখনো পর্যন্ত আমি জানি না। আমি কি করবো? তাহলে তো তোকে এই মুহূর্তে ওখানে যেতে হবে। ওখানে গিয়ে সচক্ষে সবটা দেখা দরকার। সে তো বটেই।
যাব 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 তুই কি যাবি আমার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই যাব, তুই গাড়ি বের কর। ঘন্টাখানেক পর ওই 5:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম গ্রামে। গ্রামে ঢোকার মুখেই বড় গাড়ি দেখে অনেকেই ঘিরে ধরল। নানা জনের নানান প্রশ্ন, আমরা কে, কারা, কেন এসেছি, এমনই হাজার প্রশ্ন। কয়েকজনের কথার সংক্ষেপে উত্তর দিতে গিয়ে যা বোঝা গেল, ওনারা কেউ চান না যে আমরা এই গ্রামে প্রবেশ করি। কিন্তু তাও কোনো কথার পাত্তা না দিয়ে আমি আর দিব্যেন্দু সোজা চলে গেলাম পুলিশ স্টেশনে। অফিসার দেবাঞ্জন মিত্রের সাথে কথা বলে বোঝা গেল, সকলের মতো অফিসারও হয়তো ভাবছেন এই মৃত্যু কোনো অস্বাভাবিক বা অলৌকিক কারণেই ঘটেছে, যাকে এনারা নাম দিয়েছেন দৈবিক। ডক্টর দেবাশিস সিনহা এই গ্রামের নরসিংহ মন্দিরের নরসিংহদেবকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করছিলেন, আর তারই ফলস্বরূপ দেবতার ক্রোধের শিকার হতে হয়েছে ওনাকে। পিঠে বাঘ বা সিংহ জাতীয় কোনো পশুর আঁচড়ের দাগ লক্ষ্য করা গেছে, সঙ্গে মাথাতেও গভীর ক্ষতের চিহ্ন আছে। তবে ফরেন্সিক রিপোর্ট আসা না পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না এখনই। রিপোর্টে কি আসে সেই ফল দেখেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। সব মিলিয়ে কোনো আশানুরূপ ফল এখন আশা করা যাচ্ছে না বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অফিসারের কথা শেষ হতে আমরা থানা থেকে বেরিয়ে একটা গাছতলায় দাঁড়ালাম। দিব্যেন্দুকে ভীষণ রকম বিধ্বস্ত লাগছে। ভিতর থেকে একেবারেই ভেঙে পড়েছে ছেলেটা। অনেক ছেলেবেলাতেই মাকে হারিয়েছে, আর এখন এইভাবে বাবাকে হারিয়ে এক প্রকার দিশেহারা দিব্যেন্দুর অবস্থা। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, দিব্যেন্দু, এই সময় ভেঙে পড়লে চলবে না, তোকে যে শক্ত থাকতেই হবে ভাই। জানি তোর যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, কিন্তু তাও বলছি নিজেকে শক্ত কর। আঙ্কেলের হত্যাকারীকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। এই অফিসারের দ্বারা খুনি ধরা পড়বে বলে আমার সত্যি মনে হচ্ছে না নীল। এই অফিসার তো সুপার স্টেশনের ডিপোইনি নিজেই। সমস্ত ঘটনাকে দৈবিক বলে উড়িয়ে দিচ্ছেন এক প্রকার। আমি যে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না নীল। সব আশার আলো যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকেই নতুন ভোরের সূর্যের মতো উদিত হন একজনই, যিনি দিশার আলো দেখাবেন আমাদের। কার কথা বলছিস তুই? হালকা হেসে দৃঢ়তার সাথে বললাম, ক্যালকাটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার আবাহন সেন। কথাটা শোনা মাত্র দিব্যেন্দুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। একেবারে সঠিক মানুষের কথা বলেছিস তুই নীল। এই রহস্যের সমাধান কেউ যদি করতে পারে তাহলে ওই একজনই তা পারবে, ডিটেকটিভ আবাহন সেন। কলকাতা, সময় সকাল 8টা। ড্রয়িং রুমে বসে রয়েছে আবাহন, আমি আর দিব্যেন্দু। বিট্টু কলেজের এডুকেশনাল ট্যুরের জন্য ভুবনেশ্বর গেছে। এই মুহূর্তে আমাদের কথাবার্তার মাঝে রামুদা চায়ের কাপগুলো দিয়ে যায়। চায়ের কাপে চুমুক দিতে গিয়ে আবাহন বলে ওঠে, এবার বলতো নীলু, তোর তো পরশু ফেরার কথা ছিল, হঠাৎ আজ ফিরে এলি? আর তাছাড়া কাল রাতে কোনো বিপদের কথা বলছিলিস তুই। দিব্যেন্দু বাবু, উনি নাকি কোনো সমস্যায় পড়েছেন, তা সবটা পরিষ্কার করে খুলে বল আমায়। আজ সকালেই এসে হাজির হয়েছি আবাহনের বাড়িতে। গতকাল রাতে ফোনে ওকে শুধু জানিয়েছিলাম বিশেষ কারণে আগামীকালই আমি শহরে ফিরছি, তাই ওকে বাড়িতে থাকতেই হবে। আচ্ছা আবাহন, তুই তো জানিস এক বিশেষ প্রকাশনী সংস্থার কাজের উদ্দেশ্যে দুর্গাপুরে পাড়ি দিয়েছিলাম আমি, আর ওখানেই আমার এই বন্ধু অর্থাৎ দিব্যেন্দুর বাড়িতে আশ্রয় নিই আমি। তবে কাল এক বিশাল দুর্ঘটনা ঘটে যায় দিব্যেন্দুর সাথে, আর সেই কারণেই তড়িঘড়ি করে ফিরে আসি আমরা।
আবাহন সন্দিহান দৃষ্টিতে তাকায় দিব্যেন্দু বাবুর দিকে। দিব্যেন্দুর এবারে মুখ খোলে, বলতে শুরু করে সমস্ত ঘটনা। সবটা বলার আগে আমার পরিচয়টা একটু তোমাকে দিয়ে রাখি। তুমি আমার সমবয়সী হবে, তাই তোমাকে তুমি করেই বলছি, কেমন? আমি দিব্যেন্দু সিনহা, দুর্গাপুরের স্টেট হসপিটালে একজন ডক্টর, কার্ডিওলজিস্ট। আমার বাবা বিখ্যাত আর্কিওলজিস্ট ডক্টর দেবাশিস সিনহা। আশা করি ওনার নাম তুমি শুনে থাকবে। হ্যাঁ, অবশ্যই। বিখ্যাত আর্কিওলজিস্ট দেবাশিস সিনহার নাম কে না জানে। সাম্প্রতিক কালের বিখ্যাত একজন প্রত্নতত্ত্ববিদ। নিত্যদিন ইতিহাসের নানান প্রাচীন সমস্যার সমাধান করেছেন, ইতিহাসের নানান সত্য তুলে ধরেছেন সকলের মাঝে। ইয়েস, ইউ আর রাইট, ঠিকই বলেছেন। আর এই সত্য অনুসন্ধানী শেষটাই আমার বাবার কাল হলো। কথাটা বলতে বলতে গলা ধরে আসে দিব্যেন্দুর। আবাহন ওর দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল। কিছুটা জল গলৎকরণ করে আবারও বলতে শুরু করে দিব্যেন্দু। আমার বাবার বেঁচে নেই আবাহন, ওনাকে হয়তো কেউ খুন করেছে। আবাহন চমকে ওঠে। মানে কি বলছেন? ডক্টর সিনহা আর এই পৃথিবীতে নেই? কিন্তু কিভাবে, মানে কবে ঘটলো এইসব? কাল সকালে নিসিংহপুরের অফিসার দেবাঞ্জন মিত্র খবর দেয় দিব্যেন্দুকে। ভোরবেলায় নিসিংহপুরের এক প্রাচীন মন্দিরের এলাকা থেকে কাকাবাবুর মৃতদেহ গ্রামবাসীরা উদ্ধার করে। ভীষণ নৃশংসভাবে কেউ কাকাবাবুকে হত্যা করেছে বলে আমাদের মনে হচ্ছে। আবাহন গম্ভীরভাবে বলে ওঠে, পুলিশ কি বলছে? এটা হত্যা নয়। পুলিশ আবার কি বলবে? গ্রামবাসী যা বলছে পুলিশও তাই বলছে। সকলেই তো এই ঘটনাটাকে দৈবিক ঘটনা বলে দাগিয়ে দিচ্ছে। ওনাদের মতে ঈশ্বরের অভিশাপে নাকি বাবারই মৃত্যুটা ঘটেছে। নৃসিংহদেব স্বয়ং নাকি বাবাকে এসে শাস্তি দিয়ে গেছেন। কি? দেবতার অভিশাপে? দেবতার অভিশাপে কারোর মৃত্যু ঘটেছে, সেটাও আবার এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে? সকলের মনে হঠাৎ এমন ধারণা গড়ে ওঠার কারণটা কি? বাবা ওখানে গিয়েছিল সহস্র বছর পুরনো নৃসিংহদেবের মূর্তি নিয়ে কি সমস্ত রিসার্চ ওয়ার্ক করতে। তাই ওনাদের এই ধারণাটা যে দেব মূর্তিকে অযাচিতভাবে হাত দেওয়ার কারণেই নাকি নাড়াঘাটা হয়েছিল বলেই ঈশ্বর রুষ্ট হয়েছেন, যার ফলস্বরূপ বাবাকে তিনি নৃশংসভাবে হত্যা করেছেন, শাস্তি দিয়েছেন। কথাটা বলে মাথা হেঁট করে নেয় দিব্যেন্দু। আরো একটি কারণ আছে। কি কারণ? পরিষ্কার করে বল, সবকিছু বল, কিচ্ছু লুকোবি না। অপ্রয়োজনীয় মনে হলেও এড়িয়ে যাবি না সেটা। আঙ্কেলের শরীরে অর্থাৎ পিঠের দিকে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে হয়তো। মানে বাঘ বা সিংহ জাতীয় কোনো প্রাণীর আঁচড়ে গভীর ক্ষতের দাগ দেখা যাচ্ছে, আর মাথাতেও আঘাতের দাগ সুস্পষ্ট। এই কারণে গ্রামের সকলে বলছেন নৃসিংহদেব স্বয়ং নাকি এই হত্যার সাথে জড়িত। ঈশ্বর কিনা কলিকালে নিজে এসে শাস্তি দিচ্ছে। বাহ, ইন্টারেস্টিং বিষয়। আমার যা মনে হচ্ছে ওই প্রাচীন মন্দির এবং ওই গ্রামেই হয়তো সকল রহস্যের জট পেকে রয়েছে। তবে সবটা তো আর এখান থেকে এইভাবে অনুমানের ভিত্তিতে বলা সম্ভব নয়। তার জন্য আমাদের ওই গ্রামে যেতে হবে। সেখানে গিয়ে সঠিকভাবে তদন্ত করলে আশা করি আসল সত্যটা সকলের সামনে আসবে। সমস্যা একটা আছে, বুঝলে আবাহন? ওই গ্রামের মানুষেরা তো আমাদের কিছুতেই গ্রামে প্রবেশ করতেই দিচ্ছিল না। অনেক কষ্টে কালকে আমি আর নীল থানায় যেতে পেরেছিলাম। ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না দিব্যেন্দু। আবাহন যখন এই রহস্য সমাধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন কেউই তাকে সত্য উদ্ঘাটনের পথ থেকে সরাতে পারবে না। তুই এই নিয়ে নিশ্চিন্তে থাক। আমি যথাসম্ভব চেষ্টা করব অপরাধীকে খুঁজে বার করার এবং এই রহস্যটা সমাধান করার। বাকিটা সময় বলে দেবে। দেখো, মিথ্যে বলবো না, তোমার এই কথায় আমি বড় মানসিক স্বস্তি অনুভব করছি আবাহন। মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে গেল জানো। তোমরা তাহলে কালকে সকালেই বেরিয়ে পড়বে, কেমন? এখন বরং আমি আসি, কাজও সারতে হবে আমাকে। কথাটা বলে বেরিয়ে যায় দিব্যেন্দু। কি বুঝছিস? রহস্যের জাল বেশ জটিল বলেই মনে হচ্ছে নীলাঙ্কুশ। বাকিটা নৃসিংহপুর যাওয়ার পরেই জানা যাবে। এখন চল, পেট পুজো করে নেওয়া যাক।
আমি হেসে ভেতরে চলে গেলাম। বিকেলে আমি আর আবাহন বসার ঘরে দিব্যি বসে আড্ডা দিচ্ছি। বাইরে বৃষ্টি মুখর দিনের ঝোড়ো বাতাস জানলা দিয়ে বয়ে আসছে রান্নাঘরে। রামুদাস সিঙ্গারা ভাজছে। সিঙ্গারার গন্ধে ঘরটা মোমো করছে একেবারে। এই বৃষ্টির দিনে রামুদার হাতের চপ সিঙ্গারা, এটা ছাড়া ঠিক আসরটা জমে না। কি বলিস অবু? তা যা বলেছিস। তা কই গো রামুদা, হলো তোমার? নাকি সুবাসেই পেট ভরতে হবে আমাদের? এই তো হয়ে এসেছে দাদা বাবু, যাইতেছি। রান্নাঘর থেকে উত্তরটি আসার কিছুক্ষণ পরেই রামুদা সবে মাত্র আমাদের গরমা গরম সিঙ্গারা আর চা পরিবেশন করে দিচ্ছিল। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা যায়। রামুদা যায় দরজা খুলতে। এই বৃষ্টির দিনে এখন আবার কে এলো এই বৃষ্টি মাথায় করে? নিশ্চয়ই কারোর বিশেষ কোনো প্রয়োজন হয়েছে, না হলে কেউ এই বৃষ্টি মুখর দিনে তো কারোর বাড়ি আসে বলে মনে হয়। নিচ থেকে রামুদার গলা শোনা গেল, আরে হালদার সাহেবজি, আসেন আসেন, বাবুরা সকলে উপরে আসেন, আপনি উপরে বসার ঘরে যান। বুঝলাম ইন্সপেক্টর হালদার এসেছেন। ইনি আমাদের নানান কেসে সাহায্য করেছেন বহুবার। তা আজও হয়তো সেরকম কোনো কাজেই আগমন ঘটেছে। কয়েক মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর বসার ঘরে চলে এলেন। দরজার বাইরে থেকেই প্রশ্ন করলেন, আসতে পারি? আরে আসুন আসুন অফিসার। হালকা হেসে আমাদের সামনের একটি চেয়ারে বসলেন। তা আজকের এমন বৃষ্টি মুখর দিনে বৃষ্টি মাথায় করে আসার বিশেষ কোনো কারণ? অবশ্যই বিশেষ কারণ তো আছেই মিস্টার সেন। আপনার একটা সাহায্য লাগবে, না হলে ভারী বিপদে পড়বো এই যাত্রায়। বেশ, তো বলুন না কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। আমার দ্বারা যতটুকু সাহায্য করা সম্ভব আমি নিশ্চয়ই করব। একটা জটিল হাই প্রোফাইল মার্ডার কেসের তদন্তের বিষয়ে তোমার সাহায্য লাগবে। ব্যাপারটা একটু বিস্তারিত বললে আমার বুঝতে সুবিধা হয় আসলে। হ্যাঁ হ্যাঁ, সবটা বলছি আমি। আসলে হয়েছে কি, নৃসিংহপুরে একটা নৃসিংহ হত্যাকাণ্ড ঘটে গেছে। আমাদের ভারতের বিখ্যাত আর্কিওলজিস্ট ডক্টর দেবাশিস সিনহা খুন হয়েছেন। আমি এবার আবাহনের দিকে তাকালাম। আবাহনও আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি ছুঁড়ে দিল, যেটা অবশ্য অফিসার হালদার লক্ষ্য করেননি। উনি বলতে থাকলেন, খুনটা এতটাই নৃশংসতার সাথে করা হয়েছে যে যে কেউ প্রাথমিকভাবে দেখলে হয়তো বলবে এটা কোনো পশুর কাজ, মানে বাঘ বা সিংহ জাতীয় কোনো পশুর কাজ এটা। কিন্তু ফরেন্সিক রিপোর্টে যা তথ্য উঠে আসছে তার দ্বারা জানা যাচ্ছে যে ওনার মাথায় ভারী কিছু দিয়ে মারা হয়েছিল, কারণ মস্তিষ্কে গভীর ক্ষতের দাগ সুস্পষ্ট। তাহলে তো বলতে হচ্ছে এটা খুন। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু সমস্যাটা এখানে নয়। গ্রামবাসীরা সকলেই এই ঘটনাটাকে দৈবিক রূপ দেওয়ার চেষ্টা করছে। ওনারা বলছেন এই ঘটনার পিছনে নাকি স্বয়ং নৃসিংহদেব রয়েছেন। উনি নাকি প্রফেসর সিনহার এই অবস্থা করেছেন। আর দ্বিতীয় ঘটনা, গ্রামবাসীরা কেউই পুলিশকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে কোনো রকম সহায়তা করা তো দূরস্থ, আমাদের মন্দিরের কাছাকাছি ঘেঁষতে দিচ্ছে না। এছাড়া ওই মন্দিরের যে প্রতিষ্ঠাতা, মানে পুরোহিত নিবারণ ভট্টাচার্য, উনিও না যথেষ্ট বাধা দিচ্ছেন। উনি নাকি দেবাশিস বাবুকেও ওই মন্দিরে প্রবেশ এবং মূর্তি ছুঁতে বহুবার বাধা দিয়েছিলেন, কিন্তু মিস্টার সিনহা তা শোনেননি। এক্ষেত্রে বলা যায় ওনার সাথে মিস্টার সিনহার সম্পর্কে খুব বিশেষ মধুর ছিল না। আর এখন ওনার কথাতেই গ্রামবাসীরা সকলে ক্ষেপে উঠেছে, কারণ মৃতদেহটি উনি প্রথমে দেখেছিলেন। ফলে মন গড়া কাহিনী ভালোই তৈরি করতে পারছেন বলে আমার অন্তত মনে হয়। সব মিলিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আসলে ওনারা চান না গ্রামের কোনো রকম বদনাম হোক, তাই এইসব করছে। তা বললে কি করে হবে? গ্রামবাসীর কথা মেনে নিয়ে হাত গুটিয়ে তো আর বসে থাকা যায় না। আপনারা আপনাদের তদন্তের কাজ চালান। আবাহনকে আপনি ঠিক কিরকম সহায়তা করার কথা বলছেন জানতে পারি কি? এই ঘটনাটা নিয়ে ওপর মহল থেকে ভীষণ চাপ সৃষ্টি করা হচ্ছে আমাদের উপর।
আর এই মুহূর্তে আপনি যদি এই কেসের ভার একটু নিজের কাঁধে তুলে নেন, মানে বড় সুবিধে হয় আমার। এর আগেও ডক্টর মিত্রর কেসটাতে আপনি যেভাবে আমাদের সাহায্য করেছিলেন সে বিষয়ে তো সকলেই জানে, তাই এইবারেও যদি... আবাহন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বেশ, তা না হয় নেব, কিন্তু যেখানে গ্রামবাসীরা আপনাদেরকেই কোনো প্রকার সহায়তা করছে না, সেখানে আমরা দুজন অর্থাৎ আমি আর নীলাঙ্কুর সেখান থেকে তদন্তের কাজ কিভাবে চালাবো? ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, থাকা খাবার মানে সমস্ত ভাড়া আমাদের। হ্যাঁ, এছাড়া ওই গ্রামবাসীরা কোনোরূপ সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও ওই গাঁয়ের জমিদার নারায়ণ চৌধুরী, উনি ভীষণ ভালো মানুষ, ব্যক্তিগত আলাপ আছে ওনার সাথে আমার। তোমরা ওনার থেকে সব রকম সাহায্য পাবে বলে আমার বিশ্বাস। তাহলে কবে রওনা দিচ্ছেন? কাল সকালেই। বেশ বেশ, বড় বাঁচালেন আমাকে, এখন একটু নিশ্চিন্ত হতে পারবো। এবার চলি তবে। পরের দিন সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। নিসিংহপুর পৌঁছতে পৌঁছতে আমাদের ওই 5:15 বাজবে। পথে খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা নীরা নিজের হাতেই করে দিয়েছে। আমি আমার দরকারি কিছু কাগজপত্র, জামা কাপড় ব্যাগে পুরে নিলাম। রাত 8টার সময় গাড়ি চলে আসতে দুজনে রওনা দিলাম নিসিংহপুরের উদ্দেশ্যে। বিকেল 5:10 নাগাদ আমরা এসে পৌঁছলাম গ্রামের বাইরে অবস্থিত থানায়। ওখানে হালদার বাবু আগে থেকেই উপস্থিত ছিলেন। আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন 1 বছর 28-এর যুবক পুলিশ অফিসারের সাথে, নাম সৌভিক মজুমদার। এই কেসের দায়িত্ব বর্তমানে এর ওপরেই আছে। আবাহন, এই হচ্ছে আমাদের টিমের অন্যতম অফিসার সৌভিক মজুমদার। অফিসিয়ালি এই কেসের সমস্ত কিছু সৌভিক হ্যান্ডেল করছে। যে কোনো বিষয়ে সব রকমের সহায়তা আপনি এর থেকেই পাবেন। সৌভিক হাত এগিয়ে দিতে আবাহন হাত মেলালো। সৌভিক বলল, আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। এই কেসে যদি কোনো রকমভাবে আপনাকে সাহায্য করতে পারি তবে নিজেকে ধন্য বলেই মনে করব। আবাহন মৃদু হাসে। আরে না না অফিসার, তেমন কিছুই না। আমি কোনো সেলিব্রিটি নই, আপনাদের মতোই একজন সত্য অনুসন্ধানী মাত্র। আর এই কেসের জটিলতা মুক্তির জন্য আমাদের একে অপরের পাশে থাকতেই হবে, এই যা। সৌভিক আমার সাথেও হ্যান্ডশেক করেন। নীলাঙ্কুর বাবুর জন্যই তো আপনার কথা, আপনার কেস সলভ করার কাহিনী আমরা সকলে জানতে পারি। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আলাপ পর্ব সেরে হালদার বাবু আমাদের জন্য একটা জিপ ঠিক করে দেন। জিপটি আমাদের নিয়ে পাড়ি দেয় গ্রামের শেষ প্রান্তে অবস্থিত বিশাল চৌধুরী ভিলার উদ্দেশ্যে। মিনিট 15-র মধ্যেই আমরা এসে পৌঁছই চৌধুরী ভিলার সামনে। ড্রাইভার আমাদের মালপত্র বাড়ির অন্দর মহলে নিয়ে যায়। আমি আর আবাহন ধীর পদক্ষেপে এসে দাঁড়াতেই নারায়ণ চৌধুরী হাসি মুখে আমাদের বাড়ির ভেতরে নিয়ে আসেন। আগে ওনার একটু দৈহিক বৈশিষ্ট্যখানি দিয়ে রাখি। বয়স ওই 60 তো হবেন, দীর্ঘকায় সুপুরুষ, গায়ের রং বেশ উজ্জ্বল, গৌড় বর্ণ শরীরে আভিজাত্যের ছাপ সুস্পষ্ট। আমাদের দেখে ওনার ঠোঁটের কোণে চওড়া হাসিও ফুটে উঠেছে। আরে আসুন আসুন আবাহন বাবু, আর আপনি তো ফেমাস রাইটার নীলাঙ্কুর মিত্র, কি তাই তো? হ্যাঁ, আমি নীলাঙ্কুর মিত্র, তবে ফেমাস রাইটার কিনা বলতে পারবো না, তবে আপনি আমাদের তুমি করেই বলতে পারেন। বেশ বেশ, তাই বলবো খন। এখন চলো ভেতরে চলো, অনেক দূর থেকে এসেছো তোমরা। হরেনকে দিয়ে তোমাদের সব জিনিসপত্র আমি দোতলার ঘরে রাখতে বলে দিয়েছি। তোমরা সোজা দোতলার প্রথম ঘরটিতে চলে যাও, ওখানেই তোমাদের থাকার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমরা ওনার নির্দেশ মতো চলে গেলাম। কিছুক্ষণ পর আমি নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছি বিছানায়। ওদিকে জানলার ধারে দাঁড়িয়ে আবাহন কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন বলেই মনে হচ্ছে। তখন থেকে কি এত ভেবে চলেছিস বলতো? এই কেসটার ব্যাপারেই ভাবছি রে নীলু। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই কেসটা যতটা জটিল বলে মনে হচ্ছে এটা তার চেয়েও জটিল হতে পারে।
রহস্যের জাল বহুদূর বিস্তৃত হয়েছে। তুই কাকে সন্দেহ করছিস? ওই মন্দিরের পুরোহিতকে? প্রাথমিকভাবে মনে হলেও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আগে আমাদের কাল সকালে ওই মন্দিরে যেতে হবে এবং সকলের সাথে কথা বলে সন্দেহভাজনদের একটি তালিকা প্রস্তুত করতে হবে। তারপর ধীরে ধীরে তদন্ত চালাতে হবে। কে? বাইরে থেকে খনা গলায় উত্তর এলো, আগে আমি হরেন, জমিদার বাবু আমাকে পাঠালেন। আমি গিয়ে দরজা খুলে দেখলাম এক শীর্ণকায় লোক, পরনে গেঞ্জি আর ধুতি, কাঁধে গামছা ঝোলানো, হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে। আগে আপনাদের খাবার দিতে এলুম বাবু। হরেন ঘরে ঢুকে টেবিলে খাবার সাজিয়ে রাখল, বলল, আপনারা ওই মাস্টার বাবুর খুনের তদন্ত করতে এসেছেন তাই না? আবাহন অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, তোমাকে কে বললো এ কথা? হয়তো জমিদারবাবু বললেন আপনাদের সমস্ত দেখাশোনার ভার উনি আমার উপরেই দিয়েছেন। আপনাদের কোনো দরকার হলে আমাকে বলবেন। রাত্রিবেলা বাইরে বেরোয়নি বাবু। গ্রামের দিকে বাবুটার উপর দেখলেন তো কিসব কাণ্ড ঘটলো। দেবতা খেপছেন বাবু, দেবতা খেপছেন। তাই কইছি একটু সাবধানে থাকবেন। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে বললে দেবতা খেপেছেন, তা এটা তুমি জানলে কি করে? ঠাকুরমশাই বলছেন উনি তো সবাইকে সাবধান করেছিলেন। ওই বাবু মানে যিনি মারা গেলেন ওনাকেও বারবার বারণ করছিলেন দেবতার মূর্তিতে হাত না দিতে, কিন্তু উনি শুনলেন না, অকালে প্রাণ হারাতে হলো। তাই বলছি বাবু, আপনারা নতুন মানুষ, একটু সাবধানে যা করার করবেন। বুঝলাম হরেন, তুমি এত ভেবো না এসব। একটা কথা মনে রেখো, ঈশ্বর মঙ্গলময়, তাই উনি যাই করুন না কেন মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারেন। তাই এসব ভুলভাল ধারণা মন থেকে বার করে দাও। এবার আসল কথায় আসি, তুমি কাল সকালে আমাদের নৃসিংহ মন্দিরে নিয়ে যেতে পারবে? মন্দিরে? হ্যাঁ, কেন নিয়ে যেতে পারবো না, অবশ্যই পারবো। আপনারা তৈরি থাকবেন। বেশ, মনে থাকে জানো। আচ্ছা, এখন তাহলে চলি বাবু, আপনারা খেয়ে নিন। হরেন চলে যায়। কাল তাহলে সকালে নরসিংহ দর্শন করা হচ্ছে। পরদিন সকাল 9টা নাগাদ আমাদের দুজনকে নিয়ে হরেন মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিল। যা বুঝলাম, অফিসার দাস একেবারেই ঠিক কথা বলেছিলেন। নরসিংহ মন্দিরটি গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। জায়গাটা বেশ শুনশান, ঝোপঝাড় আর বড় বড় গাছপালায় ঘেরা। আর এর মাঝেই দাঁড়িয়ে রয়েছে শতবর্ষ পুরনো মহামল্ল রীতি দ্বারা গঠিত পল্লব রাজাদের সময়কালের এই প্রাচীন নরসিংহ মন্দিরটি। মন্দিরের নানান জায়গা ভেঙে গেছে, ইট বেরিয়ে রয়েছে, শ্যাওলাও জমেছে। নানান স্থানে বড় বড় ফাটলের মধ্যে দিয়ে বট বৃক্ষের শিকড় মন্দিরটাকে অনেকটা সাপের মতো জড়িয়ে ধরেছে। এই সেই মন্দির বাবুরা? আবাহন অনুসন্ধানী দৃষ্টিতে মন্দির চত্বরটি পর্যবেক্ষণ করতে শুরু করে। আচ্ছা চলো এবারে গর্ভগৃহের দিকে যাওয়া যাক। সেই সময় মূল মন্দিরের ভেতর থেকে উত্তরীয় গায়ে জড়ানো এক বৃদ্ধকে বেরিয়ে আসতে দেখি আমরা। পালিত কেশ শীর্ণকায় এক ভদ্রলোক। ইনি হয়তো এই মন্দিরের পুরোহিত। আমাদেরকে দেখে উনি বললেন, এই হরেন, এনারা কারা? কাদের আবার নিয়ে এলি এখানে? কতবার তোদের বলেছি না যাকে তাকে আনবি না এখানে? আগে ঠাকুর মশাই, এনারা পুলিশের লোক। ওই বিজ্ঞানী বাবু মারা গেলেন না, ওইসব তদন্তের কাজেই এসেছেন এনারা। কথাটা শোনা মাত্র প্রচন্ড জোরে চিৎকার করে উনি বললেন, কি পুলিশের চর আবার এসেছে? আবাহনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও সকলে, না হলে দেবতার অভিশাপে তোমাদের ওই লোকটার মতোই অবস্থা হবে। ফিরে যাও, যদি নিজেদের ভালো চাও তো এক্ষুনি ফিরে যাও। আবাহন শান্ত কণ্ঠে বলল, ফিরে যাওয়ার জন্য তো আসেনি ঠাকুরমশাই, যে কাজে এসেছি সেই কাজ সম্পূর্ণ করে তবেই যে ফিরবো।
আর রইল বাকি বিপদের কথা, প্রাণের ভয়ের কথা, ওসব আমাদের নেই। ঈশ্বর জানেন আমি কিংবা আমরা কোনরূপ অসৎ অভিসন্ধি নিয়ে আসিনি এখানে, তাই উনিও অযথা কোনো অভিশাপ দেবেন বলে আমার তো মনে হয় না। তাই বলছি, আমাদের কাজটা আমাদের করতে দিন, তাও সুষ্ঠুভাবে। কথাটা শুনে পুরোহিত নিবারণ ভট্টাচার্য তার দিকে খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করার সামর্থ্য আমার নেই। মরবে, মরবে, সব মরবে। এই গ্রামের সকলের ওপর দেবতার পরাল গ্রাসের ছায়া নেমে আসবে। এসব বলতে বলতে নিবারণ ভট্টাচার্য সেখান থেকে বেরিয়ে গেলেন। আমরা সিঁড়ি বেয়ে উঠে গেলাম মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহে পৌঁছতেই আমার দৃষ্টি গেল উপরে ছাদের দিকে। বহু জায়গায় ভাঙনের চিহ্ন সুস্পষ্ট, পলেস্তরা খসে পড়েছে। ঘরটির মাঝ বরাবর একটি বেদির ওপরে অবস্থান করছেন নৃসিংহদেবের মূর্তিটি। পাথরের তৈরি, তবে খুব একটা বড় নয়, ওই 2 হাত হবে। আবাহন মূর্তিটার গায়ে হাত দিতে গেলেই হরেন চিৎকার করে ওঠে, অমন কাজ করবেন নি বাবু। ওই বাবুরে আমরা সকলে বারণ করেছিলাম, ঠাকুর মশাইও অনেকবার বারণ করেছিলেন, কিন্তু উনি শোনেননি। পুলিশের ভয় দেখিয়েছিলেন, আর দেখলেনি তো কি হলো। আপনারা এই কাজ করবেন নি বাবু, করবেন নি। আবাহন এবার বেশ কিছুটা রাগী কণ্ঠেই বলল, থামো তো হরেন, দেবাশিস বাবুকে খুন করা হয়েছে, বুঝতে পেরেছ? খুন। আর খুন মানুষে করে, দেবতায় নয়। কেন তোমরা সকলে মিলে এই ঘটনাটাকে দৈবিক দৈবিক করে মাথা খারাপ করে দিচ্ছ? আমি তো বলছি আমাদের কিছু হবে না, আর তদন্তের কাজে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবে না, বুঝতে পেরেছ? হরেন আর কিছু বলে না। বেচারা যে বেজায় ঘাবড়ে গেছে তা ওর পানসে হয়ে যাওয়া মুখ দেখেই বোঝা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আবাহন মূর্তিটি এবং মন্দিরের পিছনের দিকটা পর্যবেক্ষণ করল। অবু, কিছু কি নজরে পড়লো তোর? না রে, এখনই তো তেমন বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। চল এবার বরং ফেরা যাক, আবার পরে আসা যাবে। আমরা মন্দির থেকে নেমে আসি। আচ্ছা হরেন, তুমি কি জানো দেবাশিস সিনহা এতদিন গ্রামের কোথায় থেকেছেন? হ্যাঁ বাবু, জানি তো। আপনারা যাবেন তো চলুন না, কাছেই তো, বেশি লাগবে না। বেশ, তো নিয়ে চলো তবে। মিনিট 20 মধ্যে আমরা পায়ে হাঁটা পথেই এসে পৌঁছলাম দেবাশিস সিনহা যে বাড়িতে ভাড়া থাকছিলেন সেই বাড়িতে। হরেন আমাদের সাথে আলাপ করালো দেবাশিস বাবুর ভৃত্যের সাথে। নাম রাজু, বাচ্চা ছেলে, বয়স ওই 19 কি 20 হবে। আচ্ছা, তুমি দেবাশিস বাবুর সবকিছু দেখাশোনা করতে, তাই তো? খোঁজাখুঁজি করতে করতেই কথাটা জিজ্ঞেস করে আবা। হ্যাঁ বাবু, আমি সাহেবের সবকিছুই দেখাশোনা করতুম। আবাহন এবারে ওর সামনে এসে দাঁড়ায়। তা রাজু, তোমার সাহেবের মৃত্যুর আগে তুমি ওনার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু বা বিশেষ কিছু লক্ষ্য করেছিলে? বিশেষ কিছু তো জানি না বাবু, তবে এই ঘটনাটা ঘটার 3-4 দিন আগে বাবু 2খান মূর্তি তৈরি করিয়েছিলেন। ওই যে ঘরের টেবিলের উপরেই আছে, আপনারা দেখিনি? ঘরে প্রবেশ করে দেখলাম ঘরের মধ্যে তেমন বিশেষ কিছু নেই। একটা খাট, টেবিল চেয়ার আর একটা ছোট কাঠের আলমারি, ব্যাস, আর কিছুই নেই সেইভাবে। আবাহন নিখুঁতভাবে ঘরের প্রতিটি কোণা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে যাচ্ছে। টেবিলের ওপরে থাকা 2টো মাটির মূর্তি দেখে এগিয়ে গেল আবাহন। আমি বললাম, এই মূর্তিগুলো অনেকটা ওই মন্দিরের নৃসিংহদেবের মূর্তির মতোই, তাই না রে অবু? সেটাই তো দেখছি। কিন্তু দেখ নীলু, এই মাটির মূর্তিগুলোকে দেখতে একরকম হলেও খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখিস, এই 2 মূর্তির মধ্যে উচ্চতার কিন্তু পার্থক্য আছে। আবাহনের কথায় আমিও লক্ষ্য করলাম, 2টো মূর্তি প্রায় একরকম হলেও উচ্চতায় সামান্য তফাৎ রয়েছে। আর মূর্তিগুলো খুব একটা বেশি দিনের নয়, কারণ গায়ের মাটি এখনো সম্পূর্ণ শুকিয়ে যায়নি। এই যে বাবু, এই মূর্তি 2টো। তা উনি কেন এগুলো তৈরি করতে দিয়েছিলেন, কিছু বলেছিলেন তোমায়? না বাবু, তবে উনি বলেছিলেন এই গ্রামে কোন এক অপরাধ ঘটছে।
আবাহন একটু অবাক স্বরেই জিজ্ঞেস করলো, অপরাধ? কোন অপরাধের কথা বলেছিলেন উনি? আমিও সাহেবকে জিজ্ঞেস করেছিলাম বাবুকে, কিন্তু উনি আমাকে বলেননি, শুধু বলেছিলেন সময় আসলে সবই বুঝতে পারবি রাজু। আর তারপরেই তো এই সব ঘটে গেল। বুঝলাম। বলছি, এই মূর্তিগুলোকে নিয়ে যাব আমি। বেশ তো, নিয়ে যান না বাবু। পুলিশে বলেছিলাম, ওনারা বিশেষ পাত্তা দেননি। আচ্ছা, বেশ। এরপর আরো কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে আসলাম চৌধুরী ভিলায়। এই কি বুঝছিস বলতো, কাকে কাকে সন্দেহের তালিকায় রাখছিস? তোকে তো আগেই বলেছি নীলু, কেসটা যতটা সোজা বলে মনে হচ্ছিল মোটেও অতটা সোজা নয়। অপরাধের জাল অনেক গভীর, বরং এই কেসের প্রতিটা ঘটনার সাথে কোনো না কোনোভাবে ওই নৃসিংহ মন্দির আর ওই মূর্তিগুলো যুক্ত আছে, আমার তাই মনে হয়। কিন্তু সেটা কিভাবে তা এখনো বুঝে উঠতে পারিনি। আর তোর দ্বিতীয় প্রশ্ন, সন্দেহ কাদের করছি কি, তাই তো? আচ্ছা নীলু, তুই কাদের সন্দেহ করছিস সেটা আগে বলতো। আমি আমার সরল দৃষ্টিতে যা দেখছি তার উপর ভিত্তি করে যদি বলি, তবে নিবারণ ভট্টাচার্যকে। কারণ ওনার কথায় নানান অসঙ্গতি লক্ষণীয়। এছাড়া গ্রামবাসীর মনে উনি তো কুসংস্কারের বীজ বপন করেছেন। দেবাশিস বাবুর সাথেও ওনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। উনি তো মন্দিরে প্রবেশ করা, মূর্তি স্পর্শ করা এসব পছন্দ করতেন না। এক্ষেত্রে বলা যায় বহুদিন ধরে উনি ওই মন্দিরের সর্বেসর্বা, তাই উনি হয়তো ওনার অধিকার হারাতে চাননি, এবং পূর্বপুরুষের দ্বারা নির্মিত মূর্তিতে কেউ অযাচিতভাবে হাত দিক তা উনি মেনে নিতে পারেন। কিন্তু এই সামান্য কারণে কি কাউকে এমন নৃশংসভাবে হত্যা করা সম্ভব, তাও আবার ওরকম শীর্ণকায় একজন বৃদ্ধ মানুষের পক্ষে? কথাটা ঠিকই বলেছিস, তবে ওনাকে ছাড়া তো সেইভাবে কারোর ওপরে সন্দেহ আমার হচ্ছে না। আর খুনের মোটিভটা কি সেটাও তো বুঝে উঠতে পারছি না। সন্দেহের তালিকায় কাদেরকে রাখা যায় বলতো? এই মুহূর্তে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় রে। তাই নিবারণ ভট্টাচার্যকে, হরেনকে কিংবা রাজুকে কাউকেই সন্দেহের বাইরে রাখতে পারছি না। তবে আরেকজনও আছে। আবার কে? এমন একজন যার সাথে আমাদের এখনো পর্যন্ত সাক্ষাৎ কিংবা কথোপকথন কিছুই হয়নি। সে আবার কে? বুঝলি না, আমি এই গ্রামের মোড়ল নিহার সামন্তের কথা বলছি। উনিও তো শুনেছি এই ঘটনা নিয়ে গ্রামের মানুষকে কম খেপিয়ে তোলেননি। তাহলে কাল সকালের প্রথম গন্তব্য কি ওই নিহার সামন্তের বাড়ি? রহস্যময় এক হাসি কেবল ফুটে উঠল আবাহনের মুখে। উত্তেজনার মুহূর্তে আবাহনের এই হাসি যে বিষয়টিকে আরো জটিল করে তোলে তা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা সকলেই তা জানেন আশা করি। পরদিন সকাল সকাল নারায়ণ চৌধুরীর সাথে কথা বলে আমরা ওনার সাথেই বেরিয়ে পড়লাম। গ্রামের মাঝামাঝি একটি স্থানে নিহার সামন্তের বাড়ি। আমরা যে সময় ওনার বাড়িতে গিয়েছিলাম দেখলাম উনি বাইরের বাগানের চারা গাছগুলির পরিচর্যায় ব্যস্ত ছিলেন। নারায়ণ বাবুকে দেখে উঠে পড়ে নিহার বাবু বললেন, আরে কি সৌভাগ্য আমার, স্বয়ং চৌধুরী মশাই আমার বাড়িতে এসেছেন। আসুন আসুন, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। হ্যাঁ বাবা নিহার, বহুকাল পরে তোমার বাড়িতে এলাম, চলো ভেতরে গিয়ে সব কথা হবে। নিহার বাবু আমাদের দুজনকে একবার আপাদ মস্তক দেখে নিয়ে বললেন, এনারা কারা চৌধুরী মশাই? আমার সাথেই আছে এরা, ভিতরে চলো সব বলছি। বেশ বেশ, আসুন, আপনারাও আসুন। সকলে মিলে বাড়ির ভেতরে চলে গেলাম। আগে একটু এই নিহার সামন্তের পরিচয়টা দিয়ে রাখি। আমার যা ব্যক্তিগতভাবে মনে হয়েছে তাই আপনাদের বলছি। বয়স ওই 30 থেকে 40-এর বেশি হবে না। দোহারা গড়ন, খুব লম্বা গোছের মানুষ। পুরু গোঁফ জোড়া ওনার মুখে ভারী মানিয়েছে বলতে হবে। হাতে অনেকগুলি রত্নের আংটি, পরনে ধুতি আর পাঞ্জাবি, চুল পরিপাটি করে রাখা। মুখে হাসি আছে ঠিকই, কিন্তু কেন জানি না এই হাসির আড়ালে ওনার দুই চোখ আমাকে বড় দ্বন্দ্বে ফেলে দিয়েছে। ওনার ঠোঁটে হাসি থাকলেও ওনার চোখে সেই হাসির একটুখানি আভাস মাত্রও নেই। যাই হোক,
গল্পে ফেরা যাক। বসার ঘরে বসতে বসতেই উনি ওনার এক পরিচারিকাকে ডেকে আমাদের জন্য জল মিষ্টি আনতে বলে দিলেন। এবার বলুন চৌধুরী মশাই, কি বলবেন বলছিলেন তখন? হ্যাঁ, এই যে এনাদের দেখছো, এনারা কলকাতা থেকে এসেছেন। ইনি হলেন ক্যালকাটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার মিস্টার আবাহন সেন, এবং ওনার পাশে রয়েছে আবাহনের ভাই তথা বিখ্যাত সাহিত্যিক নীলাঙ্কর মিত্র। আমরা নিহার সামন্তের উদ্দেশ্যে নমস্কার জানাতে উনিও প্রতি নমস্কার জানালেন। নারায়ণবাবু আবারও বলতে শুরু করলেন। গ্রামের ব্যাপার তো সবই জানো নিহার, কি আর বলবো তোমাকে। অত বড় গুণী একজন মানুষ খুন হয়ে গেলেন, তারই তদন্তের কাজে এনারা এসেছেন। নিহার সামন্ত আবাহনের দিকে তাকিয়ে বলল, ও, আপনি সেই বিখ্যাত গোয়েন্দা আবাহন সেন। আপনার খবর কাগজে অনেক পড়েছি, আজ সাক্ষাৎ হলো। খুব ভালো লাগছে আপনাদের মতো এত বড় মানুষ আমার বাড়িতে এসেছেন। তেমন কিছু নয় নিহার বাবু, আসলে তদন্তের স্বার্থে আমাদের নানান জায়গায় তো যেতেই হয়, এটাই আমাদের কাজ। তা ঠিক। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? সত্যি গ্রামে যেসব ঘটনা ঘটে গেল, এতে তো আমাদের গ্রামেরই বদনাম হলো, তাই না? তবে ওইসব ঐশ্বরিক ঘটনা কোনো যুক্তি দিয়ে তো বিচার করা সম্ভব নয়। তাও আপনারা আমার কাছ থেকে কি জিজ্ঞেস করতে চান বলুন, আমি জানলে অবশ্যই বলবো। তা আপনি কি করে জানলেন এইসব ঘটনা ঐশ্বরিক? মানে কি যেন বলছেন আপনারা সকলে, ওই স্বয়ং নৃসিংহদেব নাকি এইসব করেছে, তাই তো? হ্যাঁ, সেটাই আসলে সকলে মনে করছে, কারণ এমন নৃশংসভাবে ওনাকে মারা হয়েছে। কি বলবো, আপনারা তো দেখেননি, আমি দেখেছিলাম। সারা শরীরে আঁচড়ের দাগ সুস্পষ্ট। তাই আমরা সকলেই ভেবেছি ওইসব কি আর মানুষের কর্ম? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা, বুঝলাম। তা নিহার বাবু, ঈশ্বরে যদি এই খুনটা করেই থাকবেন, তবে তার পেছনে তো কোনো কারণ থাকবে, তাই না? তা কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়, যার জন্য ডক্টর সিনহাকে এত বড় একটা শাস্তি পেতে হলো? দেখুন আবাহন বাবু, আপনারা শহরের মানুষ, এইসব আপনারা মানেননি বুঝলাম। তবে এই গ্রামের দেবতা ভীষণ জাগ্রত। উনি পছন্দ করেন না ওনার গায়ে যখন তখন কেউ হাত দিক। আর ওই সিনহা, উনি তো যখন তখন মন্দিরে গিয়ে ওইসব ঘাটাঘাটি করত। কতবার আমরা বারণ করেছি, কিন্তু উনি কারোর কথা কখনোই শোনেননি। ফলস্বরূপ দেখতেই তো পাচ্ছেন কি হলো। ও, তাহলে এই ছিল ওনার অপরাধ, যার জন্য ঈশ্বর স্বয়ং নেমে এসে ওনাকে শাস্তি দিল, তাও আবার কেবল আঁচড়ে নয়, মাথায় আঘাত করে। বুঝলাম। আচ্ছা, আপনার সাথে ডক্টর সিনহার সম্পর্ক কেমন ছিল? একটা সিগারেট ধরাতে ধরাতে প্রশ্নটা ছুড়ে দিল আবাহন। কেমন আবার? উনি এ গ্রামের অতিথি ছিলেন, আর আমি এ গ্রামের মোড়ল। তা কালে বদলে যা একটু দেখা হতো আর কি। উনি তো তেমন কোনো কথা বলতেন না, তাই আমিও বিশেষ কথা বলতাম না। বুঝতেই পারছেন, একে অচেনা মানুষ, তার উপর এত বড় মাপের একজন ঐতিহাসিক, তাই আর কি। আচ্ছা, বেশ, তবে আজ এইটুকুই থাক, বুঝলেন? চলি আমরা এখন, কেমন? প্রয়োজনে আবার আসবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবেন। আমরা নারায়ণবাবুকে গাড়িতে তুলে দিয়ে সোজা চলে গেলাম থানায়। আসলে আবাহন কাল রাতেই বলেছিল একবার এই থানার যে পুরনো অফিসার মানে দেবাঞ্জন মিত্রের সাথে সে কথা বলবে। যদিও উনি এখন এই কেসের দায়িত্বে নেই, তাও যদি কোনো সূত্র পাওয়া যায়। যেমন কথা তেমনই কাজ। আমরা সোজা চলে গেলাম সৌভিকের কেবিনে। ওকে সব বলার পর সৌভিক দেবাঞ্জন মিত্রকে ডেকে পাঠায় কেবিনে। আসতে পারি? হ্যাঁ মিস্টার মিত্র, আসুন। এই যে এনাদের আশা করি আপনি চেনেন, তাই এনারা আপনাকে কিছু প্রশ্ন করতে চান। আপনি জানলে তার সঠিক উত্তরটি দেবেন, তাহলেই হবে। বেশ, তো বলুন কি জানতে চান। আমি যা জানি সবটাই আপনাদের বলবো। আচ্ছা অফিসার মিত্র, ডক্টর সিনহা যখন এই গ্রামে এসেছিলেন সেই সময়কার থানার ইনচার্জ তো আপনি ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি ছিলাম। বেশ, আচ্ছা আপনার সাথে ওনার কি কোনো বিশেষ কথা হয়েছিল? বিশেষ কথা মানে কি বলতে চাইছেন? না মানে যেমন ধরুন মিস্টার সিনহা কোনোদিন আপনার কাছে কোনো রকম সাহায্য চেয়েছিলেন বা এই গ্রামের সম্পর্কে কোনো তথ্য জানিয়েছিলেন,
কিংবা ওই মূর্তি সম্পর্কে? একটু ভেবে দেবাঞ্জন মিত্র উত্তর দেন, আসলে ওনার মৃত্যুর কয়েকদিন আগে, ওই 4 দিন আগে উনি থানায় এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। কেন? ডক্টর সিনহা বলেছিলেন এই গ্রামে নাকি কি সব বেআইনি কাজকর্ম চলছে, চোরাচালান, পাচার, এই সব আর কি। তবে আমি ওনার কথা শোনা মাত্রই খোঁজ লাগিয়েছিলাম, তদন্ত করেছিলাম এই ব্যাপারে, কিন্তু তেমন কিছুই সেই হিসাবে কিন্তু চোখে পড়েনি আমার। আর যেহেতু উনি প্রয়োজন ছাড়া একটাও কথা বলতেন না, তাই অত্যন্ত গুরুত্ব সহকারেই ওনার কথার উপর ভিত্তি করে খোঁজ খবর চালাই, কিন্তু কোনো লাভই হয় না। আবাহন অবাক কণ্ঠে বলল, এই গ্রামে চোরাচালান? কিন্তু কিসের? তা আর কিছু ঘটেছিল তারপর? না, তেমন আর কিছুই ঘটেনি। হ্যাঁ, তবে এই ঘটনার 2 দিন পর উনি আমায় ফোন করে বলেছিলেন যে আমার সঙ্গে দেখা করতে চান, কিন্তু তারপরেই ওনার সাথে এরকম ঘটনাটা ঘটে যায়। আচ্ছা, আপনি আসতে পারেন। ধন্যবাদ এই তথ্যগুলো দেওয়ার জন্য। অফিসার দেবাঞ্জন বেরিয়ে যান কেবিন থেকে। আবাহন বলে, তাহলে সৌভিক, বুঝতেই পারছো এটা আর যাই হোক কোনো দৈবিক হত্যা লীলা নয়, গভীর ষড়যন্ত্র কাজ করছে এর পেছনে। কেউ ইচ্ছা করে এই খুনটি করেছে। হয়তো দেবাশিস সেনা এমন কিছু জানতে পেরেছিলেন যা ওনার জানার কথাই নয়, আর তার জন্যই ওনাকে মরতে হয়েছে। তাহলে আবাহন স্যার, কি আছে এইসবের পেছনে? আপনি কাকে সন্দেহ করছেন? ওটাই তো লাখ টাকার প্রশ্ন। কে আছে এর পেছনে? ও রহস্যটাই বা আসলে কি বা এমন জানতে পেরেছিল ডক্টর সিনহা? যদি ধরেও নি যে চোরাচালানের বিষয়ে গোপনীয় তথ্য উনি জেনে গিয়েছিলেন, কিন্তু কোন জিনিসের চালান হয় এই গ্রাম থেকে? হাজারো প্রশ্ন ভিড় করে আসছে রে নীলু, হাজারো প্রশ্ন। একে একে গাঁট খুলতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে এই রহস্যের শিকড়। আচ্ছা অফিসার, এখন চলি, আবার পরে আসবো। ধন্যবাদ। আমরা থানা থেকে বেরিয়ে পড়ি। বিকেলের দিকে আজকাল দেখি প্রায় আবাহন বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন যায়, কোথায় যায় তা জানি না। সত্যান্বেষীদের সব তদন্তের খবর রাখা আপনার আমার মতো মানুষের কম্য নয়। অগত্যা নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয় আমাদের। এছাড়া হরেনের সাথে আজকাল বেশ কথাবার্তাও বেড়েছে। আবাহন হয়তো হরেনকে কোনো কাজে লাগিয়েছে, তা না হলে তদন্তের কাজে এসে খোশ গল্প করার মতো মানুষ আবাহন নয়। রাত্রে আবাহনকে দেখলাম কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতে। স্থির দৃষ্টিতে মাঝে মাঝে সিগারেট খাচ্ছে আর কুড়ি কাঠের দিকে চেয়ে আছে। বেশ কিছুক্ষণ এইসব লক্ষ্য করার পর আমি আবাহনকে জিজ্ঞেস করলাম, এই কদিন ধরে তোর হালচাল আমার ঠিক লাগছে না বাবু। ভেতরে ভেতরে কি করে চলেছিস বলতো তুই? এতক্ষণ ধরে আমার কথা বলার অপেক্ষাতেই সে মনে হয় ছিল। আমাকে সঙ্গে সঙ্গে উল্টে প্রশ্ন করে বসলো, আচ্ছা নীলু, মন্দিরের নৃসিংহদেবের মূর্তির মধ্যে অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করেছিলিস? আমি থতমত খেয়ে বললাম, অস্বাভাবিক কিছু? কই না তো, সব তো ঠিকই ছিল। আমার অন্তত তাই মনে হয়েছে। কেন বলতো? সেটাই তো ধরতে পারছি না ভাইয়া। তাহলে আর বলছি কি তোমার? যাই হোক, বলছি কি, আজ রাতের দিকে একটু বের হবো, কেমন? আসতে দেরি হতে পারে। তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। কেন? কোথায় যাবেন আপনি সেটা কি জানতে পারি? বলতে পারো রহস্যের সমাধান খুঁজতে। বুঝলাম এর থেকে বেশি আর কিছুই এই ব্যাটার কাছ থেকে উদ্ধার করা যাবে না। তাই আর কিছুই বললাম, শুধু বললাম আচ্ছা বলে আবারও নিজের কাজে লেগে গেলাম। ওই দিন গভীর রাতে 1টার দিক করে আবাহন টর্চ হাতে বেরিয়ে পড়ে। পরদিন সকালে উঠে দেখি আবাহন এখনো ফেরেনি। ঘর থেকে বেরিয়ে বারান্দায় পায়চারি করছিলাম, দেখলাম সে ফিরে আসছে। ওই দিনই 12টা নাগাদ আমরা দুজনে আবার বেরিয়ে পড়ি। আমরা কোথায় যাচ্ছি? নিহার সামন্তের বাড়ি। নিহার সামন্তের বাড়ি? এখন? কিন্তু কেন? আহা, চল না, গেলেই দেখতে পাবি।
নিহারবাবুর বাড়ির নিচতলায় দেখা হলো এক ভদ্রলোকের সাথে। নিহারবাবুকে ডেকে দেওয়ার কথা বলতে উনি আমাদের দোতলার বসার ঘরে চলে যেতে বললেন, কারণ নিহার সামন্তের দেখা আমরা নাকি ওখানেই পাব। লোকটি আমাদের নিয়ে ওপরে বসার ঘরে এলেন, তারপর নিহারবাবুকে ডাকতে চলে গেলেন। ঘরটির একটু বর্ণনা দিয়ে রাখি। বসার ঘরটা আয়তনে বেশ বড়, সাবেকি ধাঁচে। সবকিছুর মধ্যে দেওয়ালে নানান পশুর মাথাও সাজানো রয়েছে, যেমনটা শিকারীদের বাড়িতে থাকে। ডান দিকের দেওয়ালে একটা বিশাল বন্দুক আটকে রাখা রয়েছে। এছাড়া চারিপাশে রয়েছে নানান মূল্যবান শোপিস, মূর্তি, ঝাড়বাতি। এছাড়াও রয়েছে বসার জন্য দামি সোফা। আবাহন সন্দিহান দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করে চলেছে। কিরে, কি বুঝছিস? কথাটা সে একটু রহস্যময় ভাবেই বলল। আমি বললাম, আগের দিন এসে তো এসব কিছুই বোঝা যায়নি। নিচের ঘর থেকে ওপরের এই ঘরটা একেবারেই আলাদা। কে বলবে এরকম একটা গ্রামের সামান্য এক মোড়লের এত প্রতিপত্তি? বিশাল এক বাড়ি, তার উপরে এত দামি দামি সব আসবাবে সাজানো। ব্যাপারটা বেশ গোলমেলে না? এই নিহার সামন্ত তো বেশ শৌখিন মানুষ, কি বলিস? এসব কথাবার্তার মাঝেই দেখলাম নিহার বাবু আসছেন। ঘরে ঢুকেই হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে বললেন, রাজেশ বলল আপনারা এসেছেন আমার সাথে দেখা করতে, শুনেই ঝটপট চলে এলাম। অনেকক্ষণ কি অপেক্ষা করালাম? আরে না না, এত ব্যস্ত হওয়ার কিছুই নেই, আপনি বসুন। নিহার বাবু আমাদের সামনে থাকা বসার জায়গায় বসে পড়লেন, তারপর বললেন, তা বলুন আবাহন বাবু, কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি? আরে না না, তেমন কোনো সাহায্য নিতে আসেনি, এমনি একটু গল্প করতে এসেছি বলতে পারেন। জানেনই তো এই গ্রামের একেবারে নতুন আমরা, সেইভাবে কারোর সাথেই আলাপ পরিচয় হয়নি, তাই আর কি। নিহার সামন্ত একটু অবাক স্বরেই বলল, গল্প আমার সাথে? হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? আরে না না, তা কেন? আরে কি যে বলেন না আপনারা। হালকা হেসে ওঠে আবাহন। আমার নিজেরও কেমন যেন লাগছে ব্যাপারটা। আবাহন হঠাৎ এই লোকটার সাথে এমনি এমনি গল্প করতে আসবে না, কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। কথাটা মনে মনেই বললাম। আসলে আপনাদের মতো বড় মানুষ আমার সাথে কথা বলতে এসেছে, তাই আসলে প্রথম দিকে একটু বলেই বোকা বোকা একটা হাসি দিল নিহার সামন্ত। আচ্ছা, সব কথাবার্তা হবে খুন, আগে কিছু মুখে দিন। এই কে আছিস, একটু ঠান্ডা কিছু নিয়ে আয় তো, বাইরে যা গরম পড়েছে, বাপরে বাপ। উফ। আচ্ছা, আপনার কি শিকার টিকারের শখ আছে নাকি? মানে শিকার করেন? না মানে ওই দেওয়ালে যেভাবে এত বাঘ, সিংহ, হরিণের মাথা সাজিয়ে রেখেছেন তাই। নিহার বাবু যেন একটু ঘাবড়ে গেলেন, আমতা আমতা করে বললেন, আরে না না, কি যে বলেন, আমি আর শিকার? দোষ, আসলে এগুলো তো সব নকল, ঘর সাজানোর জন্য কিনেছি আর কি। অপ্রস্তুতভাবে হেসে উত্তর দিলেন নিহার বাবু। আর ওই বন্দুকটা, সেটাও বুঝি নকল? হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে আমার ঠাকুরদার, ওনার এইসবের খুব শখ ছিল, তাই পুরনো জিনিস যত্ন করে রেখেছি আর কি। বেশ বেশ, তা ভালো। আবাহন উঠে গিয়ে সাজানো মূর্তিগুলোকে নাড়াচাড়া করতে করতে জিজ্ঞেস করে, আর এগুলো বুঝি সব অ্যান্টিক মূর্তি? মানে দেখে তো বেশ পুরনো বলেই মনে হচ্ছে। আপনি মশাই ভীষণ শৌখিন মানুষ, এই ঘরে না আসলে জানতেই পারতাম না। নিহার সামন্ত একটু লজ্জা পেল মনে হয়। কি যে বলেন, আসলে এইসব পুরনো জিনিস জমানো, এগুলো দিয়ে ঘর সাজানো আমার একটা নেশা বলতে পারেন, তাই আর কি। ওনার কথার মাঝখানে দরজার বাইরে দিয়ে কাউকে যেতে দেখে আমাদের একটু অপেক্ষা করতে বলে উনি উঠে গেলেন। বেশ কিছুক্ষণ পর ওই লোকটার সাথে কথা বলে ফিরে এলেন, তবে ওনার মুখে বেশ একটা গাম্ভীর্য দেখা গেল। জানলা দিয়ে লক্ষ্য করলাম বেশ লম্বা চওড়া সন্ডা গোছের একটা লোক একটা ভারী বস্তা কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আবাহন সরাসরি নিহারবাবুকে প্রশ্ন করল, কে ছিল ওটা? নিহারবাবু হয়তো এমন একটা আচমকা প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না, আমতা আমতা করেই বললেন, ওটা আমার মজুর। হ্যাঁ মজুর।
আসলে ওই ধানের বস্তা ভাড়াতে রাখতে যাচ্ছে, তাই বলে দিলাম সাবধানে রাখিস যাতে নষ্ট না হয়। আসলে ইঁদুরের উৎপাত বেড়েছে তো চারিদিকে। ও আচ্ছা আচ্ছা, তা গ্রামে সবকিছু এখন ঠিকঠাক আছে তো? মানে আর কোনো সমস্যা নেই আশা করি? না না, সবই ঠিকই আছে, ঈশ্বরের আশীর্বাদে কাজকর্ম সব ঠিকঠাক চলছে। তা আপনার তদন্তের কাজ কতদূর কি এগোলো? হ্যাঁ, তদন্ত তো চলছে, দেখা যাক কি হয়। বুঝলেন নেয়ার বাবু, এতদিন তো অনেক কেস সলভ করলাম, কিন্তু এই কেসটা অন্যদের থেকে একটু আলাদা, ভিন্ন প্রকৃতির বলতে পারে। সব তথ্য জেনে মনে হচ্ছে হাতের কাছেই আছে, কিন্তু আবার মনে হচ্ছে কিছুই নেই, সবটাই অন্ধকার। দেখা যাক কি করা যায়। এখন তবে উঠি, হ্যাঁ, পরে আবার কথা হবে। বেশ বেশ, আপনার যখন ইচ্ছা চলে আসবে। আমরা এরপর ওখান থেকে বেরিয়ে চৌধুরী ভিলায় ফিরে আসি। সেখানে পৌঁছে আবাহনকে এক প্রকার চেপে ধরি আমি। এই তুই ঠিক কি করতে চাইছিস বলতো অবু? এই নিহার বলে লোকটার বাড়িতে গেলি এমনি এমনি খোশ গল্প করতে? হ্যাঁ, সত্যি করে বলতো, তুই কি কিছু আন্দাজ করতে পেরেছিস? আরে ভাইয়া, এত অধৈর্য হলে হয় বলো তো? বলেই হো হো করে একবার হেসে ওঠে, পর মুহূর্তেই আবার গম্ভীর হয়ে বলে, মনে রাখিস, মাঝে মাঝে এইসব খোশ গল্পের মধ্যেও বৃহৎ কোনো মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে। ওম শান্তি। সাধু বাবাজির মতো চোখ বুঝে কথাটা বলল আবাহন। এই ছেলে যে কি চাইছে আমি কিছুই বুঝি না, তাই বললাম, আরে সেটাই তো জানতে চাইছি, উদ্দেশ্যটা ঠিক কি? সময় আসলে সবটাই জানতে পারবে বৎস, কিন্তু তার জন্য তোমাকে যে আজ নিশিরাত অব্দি অপেক্ষা করতে হবে, বুঝলে? এই বলে আমার থুতনিটা বাচ্চাদের মতো করে নাড়িয়ে দিল, তারপরে একটা সিগারেট ধরিয়ে বাইরে চলে গেল। বুঝলাম এর বেশি কিছু এখন জিজ্ঞেস করা যাবে না, গেলেও সেটা ফলস্বরূপ হবে না, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাত্রি 12টা, আবাহন আর আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা অবু, আমরা কোথায় যাচ্ছি? চল না, দেখতে পাবি। এত অধৈর্য হলে আমার অ্যাসিস্ট্যান্ট হবে কি করে শুনি? না থাক, ওটা বিট্টুর জন্যই বাঁধা থাক। গ্রামের কাঁচা পথ ধরে এগিয়ে যেতে থাকলাম আমরা। বেশ কিছুক্ষণ পর এসে পৌঁছলাম একটা পুকুরের ধারে, কিন্তু এখানে যে আগে থেকেই দুজন আমাদের জন্য অপেক্ষা করছে তা আমার জানা ছিল না। দেখলাম হরেন এবং রাজু এখানে আগে থেকেই উপস্থিত রয়েছে। বেটা 12:30টার দিক করে এই পথ দিয়ে জঙ্গলের দিকেই যায়। বাবু আমাকে যে খবরটা নিতে কয়েছিলেন ওটা আমি নিয়েছি। ওই বেটা আমাদের গ্রামের কেউ নয়, বাইরের কেউ, আর এই গ্রামের মধ্যে লুকিয়ে থেকে সমস্ত রকমের এই বেআইনি কাজকর্ম করে চলেছে। তোমরা কার কথা বলছো বলো তো? আর একটু ধৈর্য ধর নীলু, সব জানতে পারবি, আর নিজের চোখে দেখতেও পারবি। একবার ঘড়ির দিকে দেখে আবাহন, তারপর বলে, সময় হয়ে গেছে, সবাই যে যার জায়গায় লুকিয়ে পড়ো। কথা মতো হরেন আর রাজু একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আমি আর আবাহন লুকিয়ে থাকলাম ঝোপের মাঝে। কিছুক্ষণ পরেই এক দীর্ঘকায় ব্যক্তিকে আসতে দেখা যায় চাদর মুড়ি দিয়ে। অতি সন্তর্পণে লোকটির পিছু নিয়ে আমরা। সকলের অলক্ষ্যে লোকটা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। আমরাও পিছু করতে করতে এসে পৌঁছই একটি ভাঙা চোরা বাড়ির সামনে। আশেপাশে থাকা ঝোপঝাড়ের মধ্যে সকলে লুকিয়ে দেখি সেই লোকটা কেবল এখানে একা নেই, ওর মতো আরো বেশ কয়েকজন এখানে কাজ করছে। কেউ পাহারা দিচ্ছে, তো কেউ বড় বড় বাক্স লরি ভর্তি করছে। নীলু, তুই এই সব কিছুর ছবি তোল, কোনো কিছু যেন মিস না হয়, ঠিক আছে? আমিও কথা মতো কাজ করতে শুরু করে দিই আড়াল থেকে। বাবু, আমরা ভিতরে ঢুকবো না? ঢুকবো তো বটেই, তবে আমি আর রাজু দুজনে। তোমরা অর্থাৎ তুমি আর নীলু দুজনেই বাইরেটা দেখবে, কেমন? অফিসার সৌভিককে খবর দেওয়াই আছে। আধ এক ঘন্টার মধ্যে যদি আমরা বেরিয়ে না আসি তবে তোমরা ভিতরে প্রবেশ করবে। আমরা সম্মতি জানালে আবাহন রাজুকে নিয়ে এগিয়ে গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা পাহারাদারদের দিকে। কি সব বলছে আবাহন ওদেরকে,
সেসব অবশ্য এত দূর থেকে শোনা যাচ্ছে না। তবে দেখলাম আবাহনের সাথে কথা বলার পর লোকটি ভেতরে চলে গেল এবং যার পিছু পিছু আমরা এখানে এসেছি সেই লোকটিও বেরিয়ে এসেছে। তবে এখন লোকটির গায়ে আর চাদর নেই, তাই মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। ভীষণ চেনা চেনা লাগলেও ঠিক কোথায় দেখেছি এই মুহূর্তে সেটা মনে পড়ছে না। দেখলাম ওই লোকটার সাথে বেশ কিছুক্ষণ আবাহন কথাবার্তা বলে এবার তিনজনে বাড়িটার ভেতরে প্রবেশ করল। আপনারা যে এত অ্যান্টিক জিনিস এখানে সংগ্রহ করে রেখেছেন, বেচা কেনা করছেন, তা তো উনি না বললে জানতেই পারতাম না। আসলে এই যে দেখছেন আমার ভাইপো, এর আবার এইসবের ভীষণ ঝোঁক, তাই বায়না করে বসলো। কি আর করি বলুন, বাচ্চা ছেলে, না তো আর করা যায় না। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য তখন বড় বড় বাড়িতে আপনাকে দেখেছিলাম। তবে আপনার সাথে তো এই ছেলেটি... ও, তখন আমার সাথে আমার এক বন্ধু ছিল। ও আচ্ছা আচ্ছা। আপনাদের বড়বাবুই তো এই আস্থানার খবর দিলেন আমাকে। বলল আপনার কাছে গেলে নাকি সমস্ত রকমের অ্যান্টিক জিনিস পাওয়া যাবে। আরে না না, আমি সামান্য লেবার বলতে পারেন। আমার কাজ মালগুলো এখানে আনা আর লেনদেনে সাহায্য করা। আসল কাজ তো করে আমার বস পঙ্কজ মণ্ডল, ওনার কাছেই তো নিয়ে যাচ্ছি আপনাদের। আচ্ছা, উনি কোথায়? এই তো, আসুন না। বলে একটি ঘরের ভেতরে ঢুকি আমরা। ঘরটা ভীষণ রকম নোংরা, যেখানে সেখানে বড় বড় বাক্স, বস্তা, লাঠি, কাঠের টুকরো এইসব পড়ে রয়েছে। একটি মাত্র বড় বাল্ব জ্বলছে ঘরটিতে। পঙ্কজ মণ্ডল কিসব কাগজপত্র দেখা দেখি করছিল। মাথা না তুলেই বাজখাই গলায় বলে, ওই শালা, কতবার বলেছি না ডেরায় যাকে তাকে নিয়ে আসবি না। তুই তো দেখছি কোন দিন আমার পিছনে বাঁশ দিয়ে ছাড়বি বে। আরে আরে, খেপছো নাকি? কথাটা শোনো তো আগে, এনাদেরকে পাঠিয়েছেন। লোকটি এবারে আমাদের দিকে আর চোখে দেখে রুক্ষভাবেই বলল, এখানে কিন্তু ওই 5-10 হাজার টাকার খেলনা মূর্তি পাওয়া যায় না, তাই সময় নষ্ট না করে কেটে পড়ুন। তা আপনাকেই বা কে বললো যে আমরা 5-10 হাজার টাকার খেলনা কিনতে এসেছি? আমাদেরকে খাঁটি জিনিস দিতে পারলে তার উপযুক্ত মূল্য আপনি পাবেন। আমি কিন্তু চেক বা ধার বাকিতে মাল দিই না। আরে আমিও নগদের কারবারি মশাই। বেশ, তবে আসুন আমার সাথে। কথাটা বলে লোকটা আমাদের নিয়ে পাশের একটি দরজা খুলে নিয়ে চলল সেই দিকে। কিছুটা যাওয়ার পর মনে হলো আমরা যেন বাড়িটার পেছনের দিকে এসে পড়েছি। সামনে একটা পোড়ো মন্দির, যার ছাদটা একেবারে ভেঙে পড়েছে। লোকটি আমাদেরকে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল। সামনে রাখা একটি বৃহৎ আকারের শিবলিঙ্গ। শিবলিঙ্গের সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করে মূর্তিটাকে আস্তে আস্তে ঠেলতে থাকলে মূর্তিটা সরে যায় ঘর ঘর শব্দ করে। শিবলিঙ্গটি সরে যেতেই কালো গর্ত দেখা যায়। পঙ্কজ ওই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে মাঝারি মাপের একটা বাক্স বের করে আনে। বাক্সটিকে সামনে রেখে তার হাতল ঘোরাতেই ওটি খুলে যায় এবং ওটির ভেতর থেকে লাল কাপড়ে জড়ানো একটা মূর্তি বের করে আনে লোকটা। এই যে এই গণেশ মূর্তিটা দেখছেন, এটা পঞ্চধাতুর তৈরি, প্রায় 200 বছরের পুরনো। আর এই যে এই ছোট্ট কালী মূর্তিটা, এটা শিলা দ্বারা তৈরি, এটাও বহুকাল পুরনো প্রাচীন মূর্তি। কাকাই কাকাই, আমার এই গণেশ মূর্তিটা চাই। নিবি নিবি, আরো কিছু দেখে নে, তারপর নিস। পঙ্কজ আরো বেশ কয়েকটা মূর্তি দেখালো। এদিকে আবাহন বেজার মুখে বলল, আমি যেটা খুঁজছি সেটা কোথায়? মানে নৃসিংহ মূর্তি, ওটা কোথায়? কেন, এতগুলো মূর্তি দেখালাম, একটাও পছন্দ হলো না? আমি যেটা চাইছি সেটা যে পাচ্ছি না। নৃসিংহ মূর্তিটা দেখান আমাকে। আমার কাছে আর কিছু নেই, যা ছিল দেখিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু নেওয়ার থাকলে নিন, না হলে আসুন। আপনি মিথ্যে বলছেন, ওই মূর্তি আপনার কাছেই আছে। উফ, বললাম তো আমার কাছে আর নেই। এই, আপনি কে বলুন তো? পুলিশের লোক তাই না? মিথ্যে বলে এখানে ঢুকেছেন? না না, আমি পুলিশ টুলিশ নই। আপনাকে যেটা বললাম সেটা করুন, মূর্তিটা ভালোই ভালোই বার করে দিন। ও, আমার আবার হাতে বেশি সময় নেই কিন্তু। হ্যাঁ, এই ভুলুয়া, ধর মাল দুটোকে, এরা পুলিশের লোক। বলে নিজের পকেট থেকে একটা পিস্তল বার করে আবাহনের দিকে তাক করে, আর ভুলুয়া চাপটে ধরে রাজুকে। আহা, আজকাল তো দেখছি ভালো মানুষের যুগটাই চলে গেছে।
কত ভালো করে শান্তভাবে বললাম আপনাকে মূর্তিটা বার করে দিন, তো আপনি কি করলেন বলুন তো? কথাগুলো মাথা নিচু করে নিরীহভাবেই বলল আবাহন। ওদিকে রাজু নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে থাকে। ওই ছেলেটাকে ধরে রাখ। কথাটা শেষ করার আগেই আচমকা আবাহন সজোরে এক লাথি মারে লোকটির পেটে। ছিটকে কিছু দূরে গিয়ে পড়ে লোকটা। পিস্তল ছিটকে গিয়ে পড়ে খানিকটা দূরে। রাজু ভুলুয়ার পায়ের উপরে লাথি মারতেই ভুলুয়া রাজুকে ছেড়ে দেয় আর ও ছুটে গিয়ে বন্দুকটা তুলে নেয়। এদিকে আবাহনও নিজের পকেট থেকে পিস্তল বার করে পঙ্কজের দিকে তাক করে। রাজুও ভুলুয়ার কপালে পিস্তল ঠেকায়। একদম চালাকি করার চেষ্টা করবেন না। এখনো বলছি, নৃসিংহ মূর্তিটা কোথায় রেখেছেন সেটা বলে দিন, নয়তো। আমাকে মারবি তুই? হ্যাঁ, আমার ডেরা এসে আমাকে মারবি তুই? এই কালী, ভবেশ, বম্বল, কে কোথায় আছিস? এদিকে আয়। চিৎকার করে কোনো লাভ নেই পঙ্কজ মণ্ডল। তোমার সাগরেদদের এতক্ষণে পুলিশ আটক করে নিয়েছে, আর তোমার এই ডেরাও পুলিশ ঘিরে ফেলেছে। তাই এখনো বলছি, বলে দাও কোথায় রেখেছো নৃসিংহদেবের মূর্তিটা। এবার পঙ্কজ বেশ ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আমি সত্যি বলছি, আমার কাছে ওই মূর্তি নেই, বিশ্বাস করুন। তোমার কাছে নেই তো কোথায় আছে বলো, আর নয়তো মরার জন্য প্রস্তুত হও। পঙ্কজ এক প্রকার ছুটে এসে জাপটে ধরে আবাহনের পা। বিশ্বাস করুন বাবু, ওই মূর্তি আমার কাছে নেই। ওই যে বড় বাবু, ওনার কাছে আছে, উনি নিজের কাছে রেখেছেন। আজ ওই মূর্তি উনি সেটাদের হাতে তুলে দেবেন, ব্যাস এতটুকুই আমি জানি, আর কিছু জানি না। আমাকে ছেড়ে দিন বাবু। কোঁকিয়ে ওঠে পঙ্কজ মণ্ডল। সর্ষের মধ্যেই তবে আসল ভূত আছে। হ্যাঁ, কথাটা বলে চওড়া হাসি ফুটে ওঠে আবাহনের মুখে। এর মধ্যে অফিসার, আমি ও হরেন সকলেই এসে পৌঁছেছি। পুলিশ আটক করে ভলুয়া আর পঙ্কজকে। তাহলে এই পঙ্কজ মণ্ডলী আসল কালপ্রিট? এই এত কিছুর পেছনে এই লোকটাই রয়েছে যে গ্রামের মধ্যে এইসব চোরাচালান চালাচ্ছে। একে অনেকদিন ধরেই তো ডিপার্টমেন্ট খুঁজে বেড়াচ্ছিল। দেশ বিদেশে মূর্তি পাচার করে এই পঙ্কজ মণ্ডল ওরফে মেনান। না অফিসার, এ কেবল একটা ঘুঁটি মাত্র। একে সামনে রেখে আসল খেলা তো অন্য কেউ খেলছে। কার কথা বলছিস তুই? তারপর আবাহনের মুখ থেকে যার নামটি আমরা শুনলাম, তার নাম শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা দুজনেই। তাহলে সব কলকাঠি পেছন থেকে এ নাড়ছিল। আমাদের তো তাহলে এখনই ওনার বাড়িতে ফোর্স নিয়ে গিয়ে সারা বাড়ি তল্লাশি করা দরকার স্যার। তাহলেই তো আসল মূর্তিটা আমরা পেয়ে যাব। এত তাড়াহুড়ো করতে যেও না সৌভিক। খেলোয়াড়কে তার শেষ খেলা খেলে নিতে দাও। ওস্তাদের মার যে শেষ রাতে হয়, ভুলে গেলে? মানে কি করতে চাইছিস বলতো তুই? সবকিছু জানার পরে এখনো অপেক্ষা? আমি চাইছি অপরাধী নিজের মুখেই তার অপরাধ স্বীকার করুক, এইটুকুই। আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। আচ্ছা, আপনি ঠিক কি করতে চাইছেন তা কি আমাদের বলা যায়? এরপর আবাহন নিজের সমস্ত পরিকল্পনা আমাদের বলে। অপরাধীর খেলা তাহলে কালকেই শেষ হচ্ছে, তাই তো? আবাহন আবারও তার সেই রহস্যময় হাসিটা হেসে বাইরে বেরিয়ে যায়। পরদিন সকালে বাদবাকি সব কাজ আমি আর আবাহন মিলে সেরে নিই। এখন অপেক্ষা শুধু রাতের। বিকেলের মধ্যে বাকি থাকা সব কাজ মিটিয়ে আমরা সন্ধ্যায় ফিরে এলাম চৌধুরী ভিলায়। আবাহন আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। প্যাকেটটির মধ্যে থাকা সামগ্রী দেখে হালকা হেসে আমি নিজের ঘরে চলে গেলাম। সময় রাত 9টা। সেট কাঞ্জিলাল ত্রিপাঠী ও তার পুত্র গোবিন্দলাল ত্রিপাঠী এসে উপস্থিত হয় বিশাল বাড়িটার সামনে। গাড়ি থেকে নামতেই একটি লোক তাদের সাদর অভ্যর্থনা করে বাড়ির ভেতরে নিয়ে যায়। বসার ঘরটিকে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। সামনের টেবিলেও রয়েছে রকমারি সব রঙিন পানি। ওনাদের আসতে দেখে সেই ব্যক্তি বলে ওঠে, আরে কি সৌভাগ্য আমার, আপনারা দুজনেই এসেছেন আমার বাড়িতে। আসুন আসুন, দয়া করে আসন গ্রহণ করুন। ওনারা দুজনে বসে যেতেই সেই ব্যক্তি এক ভৃত্যকে বলে, এই সব ব্যবস্থা ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবু, সব ঠিক আছে। তাই মিলে কি এখন ডাকবো? আরে রুকিয়ে রুকিয়ে দাঁড়ান একটু।
इतनी जल्दबाजी मत कीजिए। মধু মেশানো কণ্ঠে সেঠদের জিজ্ঞেস করে সেই ব্যক্তি। আপনাদের মনোরঞ্জনের সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, এখন এসে সব শুরু করতে বলি? আপনার বাড়িতে আমরা এসব নাচ গানা দেখবো বলে তো আসেনি। যে কামের জন্য ইতনা দূর से हम आए हैं वो काम पहले निपटा लेते तो अच्छा होता। জি বিলকুল, ওইসব কাজকর্ম সবই তো হবেই, কিন্তু আপনাদের জন্য এত কিছুর আয়োজন করলাম, আপনারা যদি কিছুই না নেন তাহলে তো। এবারে মুখ খুলে কাঞ্জিলাল ত্রিপাঠী। हमारे एतो समय नहीं सामंत जी, आपको जो भी बोला गया है वो काम कीजिए। हम लोग को लौट भी जाना है, पहले बिजनेस उसके बाद सब कुछ। কথাটা এক প্রকার হুকুমের সুরেই বলল লোকটা। বেশ বেশ জি, আমি এখনই যাচ্ছি আপনাদের আসল জিনিসটা আনতে, একটু সময় দিন আমাকে, আর ততক্ষণ দয়া করে কিছু একটা মুখে দিন, আমি যাব আর আসবো। কথাটা বলে চটপট অন্দরমহলের দিকে চলে যায় লোকটা। কিছুক্ষণ পর এসে হাজির হয় একটা বড় লোহার বাক্স নিয়ে। বাক্সটির সামনে একটা চাকা রয়েছে, সেটাকে সামনের একটি জায়গায় বসিয়ে রাখেন উনি। তারপর নির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে ওটাকে খুলে তার মধ্যে থেকে লাল কাপড়ে জড়ানো একটা মূর্তি বার করে আনেন। সেই ব্যক্তি উৎফুল্লভাবে বলে ওঠেন, এই যে, এই সেই শতবর্ষ পুরনো নৃসিংহদেবের আসল প্রস্তর মূর্তি। মূর্তিটা দেখা মাত্র হালকা হাসির রেখা দেখা যায় কাঞ্জিলাল ত্রিপাঠীর ঠোঁটে। কাঞ্জিলাল ত্রিপাঠীর হাতে তুলে দেওয়া হয় মূর্তিটা। এটাই সেই আসলটা তো? একদম, এটাই নরসিংহ মন্দিরের আসল নৃসিংহদেবের মূর্তি। একবার হাত দিয়ে দেখুন না, কত ভারী। আন্তর্জাতিক বাজারে লাখখানেক টাকা তো এর মূল্য হবেই। মালুম। তাহলে নিহার বাবু স্বীকার করছেন তবে আসল নৃসিংহদেবের মূর্তি আপনি চুরি করেছেন, তাই তো? মাথা তুলে থাকায় কাঞ্জিলাল ত্রিপাঠী অসম্ভব রকম ঘাবড়ে গিয়ে নিহার সামন্ত জবাব দেয়, শেঠজি, আপনার গলাটা কেমন অন্যরকম শোনাচ্ছে। কে 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 আপনি? আরে মশাই, এখনো চিনতে পারলেন না আমাদের? দাঁড়ান দাঁড়ান, এই পরচুলগুলো খুলি, তাহলেই চিনতে পারবেন। শেষের কথাটা ভীষণ গম্ভীর স্বরে বলল গোবিন্দলাল। মাথার পাগড়ি আর নকল দাড়ি গোঁফ খুলতে লাগলো দুজন। কি এবার চেনা চেনা লাগছে? কি আপনি আবাহন বাবু? আপনি এখানে এইভাবে? আগে আমাদের আসলে অপরাধীকে ধরতে এরকম নানান ছদ্মবেশ নিতে হয়। কি আর করব বলুন, এই রূপটা না নিলে কি আর আপনার আসল চেহারাটা আমাদের সকলের সামনে আসতো? কি সব আবল তাবল কথা বলছেন আপনি? আমার আবার আসল নকল চেহারা কি? আর আপনি? হ্যাঁ, আপনি মূর্তিটা আগে ফেরত দিন আমাকে, ওটা আমার। আরে এই লোকটা বলে কি রে, এই মূর্তি নাকি ওনার? হ্যাঁ হ্যাঁ, আমার এই মূর্তি আমার বলে আবাহনের হাত থেকে ছিনিয়ে নিতে গেলে চেঁচিয়ে ওঠে আবাহন। থামুন নেহার বাবু, অনেকদিন ধরে আপনার এই নাটক সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনার লজ্জা করে না? সব কিছু সামনে চলে আসার পরেও মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি কোনো মিথ্যে বলিনি। আপনারা ছদ্মবেশ ধরে এ বাড়িতে এসেছেন এই মূর্তি চুরি করে নিয়ে যেতে। আমি এক্ষুনি পুলিশকে খবর দেব, সব কটাকে জেলে পুরবো আমি। কি? আমরা চুরি করতে এসেছি? কিন্তু চোরের মায়ের বড় গলা। নিজে একজন চোরা চালানকারী হয়ে আমাদেরকে আপনি চোর বলছেন? হ্যাঁ না না, আপনাকে আর কষ্ট করে পুলিশ ডাকতে হবে না। অফিসার, ভেতরে আসুন। হাঁক দেয় আবাহন। অফিসার সৌভিক, দেবাঞ্জন আরো কয়েকজন কনস্টেবল ভেতরে ঢুকে আসে। এসব কি হচ্ছে? কি আমার বাড়িতে যে সে ঢুকে পড়ছে? চলুন নিহার সামন্ত, মামার বাড়ির আদরটুকু খেয়ে আসবেন, চলুন। মানেটা কি করেছি আমি? অফিসার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, কিন্তু আমি কিন্তু রাস্তার যে সে লোক নই যে যখন খুশি আমাকে আপনি তুলে নিতে পারেন। আপনার উপর মহলের সাথে কথা বললে আপনার কি অবস্থা করতে পারি তার কোনো ধারণা আছে আপনার? প্রমাণ ছাড়া যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া যাবে না তা আমরা সকলেই সেটা খুব ভালো করে জানি নিহার বাবু। আর আমাদের কাছে আপনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, তাই আপনি নিজের গলাটা নামিয়ে কথা বলুন।
প্রমাণ? কিসের প্রমাণ? হ্যাঁ, ও আপনার মুখের কথায় বুঝি সব হবে? তাচ্ছিল্য ভরা সুরে কথাটা বলে নিহার বাবু। কে বলেছে আপনাকে আমার মুখের কথায় কিছু হবে? এই যে বলে একটা টেপ রেকর্ডার বার করে এটাই নিহার সামন্তের মুখের সামনে তুলে ধরে আবাহন। একবার হাত দিয়ে দেখুন না কত বাড়ি। আন্তর্জাতিক বাজারে লাখখানেক টাকা তো এর মূল্য হবেই। এই যে দেখছেন, এটার মধ্যে কিন্তু আপনার জবানবন্দি সযত্নে রেকর্ড করা রয়েছে। তবে এখানেই শেষ নয়, কিন্তু আপনার ওই যে মজুর, মানে ওই সাগরেদ, ভুলুয়া, পঙ্কজ মণ্ডল, সবাইকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। আর ওরা প্রত্যেকে নিজেদের দোষও স্বীকার করেছে। আর এইসবের পেছনে আসলে যে কে আছে তার কথাও বলেছে। অর্থাৎ মোদ্দা কথা, আপনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। আপনি তো ভুলুয়া আর কিছু গুন্ডাকে কাজে লাগিয়ে ডক্টর সিনহাকে খুন করিয়েছিলেন, কি তাই তো নিহার বাবু? না 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 না, এ সব মিথ্যে। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ও তাই বুঝি? আর মন্দিরের পুরোহিত নিবারণ ভট্টাচার্য, উনিও আপনাকে ফাঁসাতে চাইছেন, তাই না? নিবারণ বাবু নিজের মুখে স্বীকার করেছেন মন্দিরের আসল মূর্তি চুরি করেছিলেন আপনি, আর তার জায়গায় নকল মূর্তি রেখে দিয়েছিলেন। আর ওনাকেও আপনি প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়েছিলেন। তাই অগত্যা উনি ভয় পেয়ে কাউকে ওই মন্দিরের ধারে কাছে ঘেঁষতে দিতেন যদি কেউ জেনে যায়। কিন্তু যা হওয়ার তাই হলো। ডক্টর সিনহার চোখকে আপনি ফাঁকি দিতে পারেন। উনি সব কিছু জেনে ফেলেছেন, আপনার সব রকম বেআইনি কাজকর্ম, সবকিছু। আর তার জন্যই ওনাকে আপনাকে খুন করতে হবে। সকলের কাছে এই খুনটাকে এমন ভাবে তুলে ধরলেন যাতে সবাই মনে করে এই খুনটা স্বয়ং ঈশ্বর করেছে। কৃত্রিম কোনো ধারালো অস্ত্রের মাধ্যমে সারা শরীরে ক্ষতের সৃষ্টি করেছে, কি তাই তো? একটানা কথাগুলো বলে থামে আবাহন। নিহার সামন্ত মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই সব কিছুই আমি করিয়েছি। উনি সবাইকে সবকিছু বলে দিলে আমার ব্যবসা শেষ হয়ে যেত, আমাকে পুলিশে ধরে নিয়ে যেত। কি করতাম আমি? এখন বুঝি আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে না? অপরাধের শাস্তি এখন কি কম হবে? বরং আগের তুলনায় আরো কঠিন শাস্তি হবে আপনার। পাপ না বাপ কেউ ছাড়ে না নিহার বাবু। দেখুন না, যে নৃসিংহদেবের মূর্তিকে ঘিরে এত কিছু করলেন, এত গুজব ছড়ালেন, আর সেই মূর্তি কেমন আপনার কাল হয়ে এলো। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এবার তো আপনার আজীবন কারাদণ্ড হবেই। কি করবেন তখন? এই, ওনাকে চিপে তোলো। এরপর কনস্টেবলরা টানতে টানতে নিয়ে যায় নিহার সামন্তকে। আচ্ছা, আপনি কি করে আন্দাজ করেছিলেন এইসবের পিছনে এই লোকটা আছে? সত্যি বলতে প্রথম দিকে আমিও এনাকে সন্দেহ করিনি। তবে সেদিন যখন আমাদের সাথে কথা বলতে বলতে উনি অন্য একটা লোকের সাথে কথা বলতে গেলেন, তখন আমার সন্দেহটা হয়েছিল। কারণ উনি বলেছিলেন ওই লোকটা নাকি ওনার মজুর, ওই চালটাল বয়। কিন্তু প্রথম দিন নিচের ঘরে যখন কথা বলছিলাম, আমরা লক্ষ্য করেছি ভাড়ার সিঁড়ির পাশের ঘরটা থেকে অনেক মজুরি ওই চালের বস্তা, ডালের বস্তা এইসব বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু কারোর সাথেই উনি তেমন কথা বলেন। ওখান থেকেই আমার সন্দেহের সূত্রপাত ঘটে। তারপর হরেন আর রাজুকে খোঁজ খবর নিতে কাজে লাগাই। ওরা সব রকম খবরই আমাকে জোগাড় করে দেয়। আর বাকিটা তো আপনারা জানেন। অবশ্য হরেন আর রাজু আমার সাথে না থাকলে এত তাড়াতাড়ি এই কেসটার সমাধান করা সম্ভব হতো না। কিন্তু অবু, একটা ব্যাপার আমার এখনো ঠিক পরিষ্কার নয়। কোন ব্যাপারটা? তুই কি করে বুঝলি যে মন্দিরে থাকা নৃসিংহ মূর্তিটা নকল? কারণ দুটো মূর্তি তো একই রকম, হুবহু একই বলা যায়। দুটো মূর্তিকে দেখে এক মনে হলেও এরা দুজনে মোটেই এক নয়। আসলে প্রথম দিন যখন আমরা এই মূর্তি দেখি, তখন তার আসল নকল বিচার করা সম্ভব ছিল, কারণ আমরা এই মূর্তিটা আগে কখনো দেখিনি। তবে যখন দেবাশিস সিনহার তৈরি মূর্তিগুলো দেখলাম, তখন আমার মনে একটা খটকা লেগেছিল। তাই সবার অলক্ষ্যে ওই বিকেল কিংবা রাতের দিকে গিয়ে ভালো করে প্রত্যক্ষ করলাম। ওই মন্দিরে রাখা মূর্তিটাকে দেখে বুঝলাম মূর্তিটা বেশ হালকা, কিন্তু এত বছরের পুরনো পাথরের একটা মূর্তি, তার ওজন এত হালকা হওয়া সম্ভব না। সেখান থেকেই নিশ্চিত হই যে ওই মূর্তি নকল। এবং এই তো আজ সকালে যখন আর্কিওলজিস্ট খুরানাকে দেখানো হলো,
উনিও একই কথা বললেন। হ্যাঁ, বুঝলাম এতক্ষণে। এবার সবটা জলের মতো পরিষ্কার হলো। আপনি না থাকলে এত বড় একটা দল কিছুতেই এত কম সময়ের মধ্যে ধরা পড়তো না স্যার। আমরা সকলে আপনার কাছে ঋণী রইলাম। আপনি ছিলেন বলেই অপরাধীরা শাস্তি পেল, আর গ্রামবাসীদের মনের ভয়টাও দূর হলো। এটা আমার কর্তব্য অফিসার। অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, আর আমার দায়িত্ব তাদের শনাক্ত করে দেওয়া। ব্যাস এইটুকুই। চল নীলু, এবার তাহলে ফেরা যাক। হ্যাঁ বাহন, চ। দিব্যেন্দুকেও যে খবরটা জানাতে হবে। ছেলেটা ওর বাবার অস্থি এখনো যত্ন করে রেখে দিয়েছে। ও জানুক ওর বাবার খুনি ধরা পড়েছে, উপযুক্ত শাস্তি হয়েছে তার। ও যেমন মানসিক শান্তি পাবে, তেমনই ডক্টর দেবাশিস সিনহারও আত্মার মুক্তি ঘটবে। সেদিন রাতেই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। সকালে পৌঁছে খবরটা জানানো হয় দিব্যেন্দুকে। ওখানে বেশ কিছু সময় কাটিয়ে আবারও আমরা রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। বেরোনোর আগে দিব্যেন্দু আমাকে একটা কথা বলে। আজও আবাহনের মতো কিছু গোয়েন্দারা আছে বলেই অপরাধীরা অপরাধ করেও তার যোগ্য শাস্তি পাচ্ছে। না হলে পৃথিবী যে কবেই পাপের পাকে ডুবে যেত তা কে জানে। আমি শুধু একটাই কথা বলি, গোয়েন্দা নয় দিব্যেন্দু, ও হচ্ছে ভোরের আলো, নবরবির কিরণের জয়গান, সত্যান্বেষী আবাহন সেন।